এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে জুলাইয়ের সেই সংগ্রামী ছেলেপেলেদেরকে সংগ্রামী সালাম দিতে চাই। আর যারা শহীদ হয়েছে, যারা মৃত্যুবরণ করেছে, তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি। এবং যারা একটি নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিল, এটা হচ্ছে আমার শুরু। আর দ্বিতীয় হচ্ছে বাজেট নিয়ে এটার ভালোর দিকটা হচ্ছে, আমরা আগে দেখতাম বাজেটের একটা বড় লক্ষ্য থাকতো IMF বা ওয়ার্ল্ড ব্যাংকে খুশি করা বা ওদের নির্দেশনায় বাজেট তৈরি করা। এইবার বাজেটের মধ্যে IMF বা ওয়ার্ল্ড ব্যাংকে বেজার করতে না চাইলেও খুশি করার জন্য যে উদুগ্র বাসনা আমরা দেখতাম সরকারের মধ্যে, সেটা নাই। দিস ইজ কল আলহামদুলিল্লাহ। এবং আরেকটা মজার জিনিস ছিল, আমাদের দেশের বড় বড় গ্রুপগুলা আমরা বাজেটের পরে বলতাম যে এই বাজেটটা তীর মার্কার বাজেট, এই বাজেটটা ওয়ালটনের বাজেট, আমরাই বলতাম, টেক মেরে দিতাম। কারণ এই বাজেটে সবচেয়ে বেনিফিশিয়ারি কারা, কোন গ্রুপ নিয়েছে, কোন খাত নিয়েছে, আমরা সেটাকে উল্লেখ করতাম। এই বাজেটে এইবার এই জায়গাটাও মোটামুটি নিরপেক্ষ করার চেষ্টা পরিলক্ষিত হয়েছে। মানে এটাও একটা ভালো দিক। অ্যাট দ্য সেম টাইম এই বাজেট সুবচনের বাজেট, যদিও বা বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ আছে, বাট এটা সুলিখিত, সুপঠিত তো বটেই। এখানে জনতুষ্টির খুব আধিক্য বা প্রাধান্য দেওয়া হয়েছে। গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার, ইলেক্টেড সরকার, তারা তো এটা চেষ্টা করবে, কিন্তু দিনের শেষে চ্যালেঞ্জ হচ্ছে বাস্তবায়ন। আর বড় বাজেট দেওয়ার এই ফ্যাশনটা আসলে ওই গত রেজিম থেকেই শুরু হয়েছিল। কিন্তু বড় বাজেট দিলে কি হয় জানি না, কিন্তু আমরা যারা ব্যবসায়ী তারা বড় বাজেট দেখলেই আটকে উঠে। বিকজ দিনের শেষে আপনাদের সমস্যাটা কি? আমাদের সমস্যা হচ্ছে, যখন বড় বাজেট দেয় তখন রেভিনিউ কালেকশনের টার্গেটটাও থাকে বড়, ফলে টার্গেটের বড় অংশই কিন্তু আসে ব্যবসা থেকে। তাহলে আমাদের উপর চাপটা পড়তে থাকে। মানে বড় বাজেট দিলে আমরা সব ব্যবসায়ীরাই একটু আতঙ্কের মধ্যে থাকি, যে করের চাপ, ভ্যাটের চাপ, এই শুল্ক, সব কিছু মিলেই। আপনি জিজ্ঞেস করলেন যে বাজেট তো পেশ করা হয়েছিল 11 তারিখ বোধ হয়, 11 অথবা 12, আর পাশ হয়েছে গতকালই, আসলে পাশ হয়েছে, গোয়িং টু পাবলিশ। এর মধ্যে আমাদের একটা খাত, আমি যেটা টিনের কৌটা, আপনি যে দুধের কৌটা দেখছেন, ঘিয়ের কৌটা দেখছেন, এগুলো আমরা বানাই, যেটা প্লাস্টিক গুডস, প্লাস্টিক এবং টিন। আমি আমার দোনোটাই আছে আর কি, প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ। আপনি টিনের কথা বলছেন? টিনের কথা, টিনের কৌটা, আড়ংয়ের আপনি ঘিয়ের কৌটা দেখবেন, মিল্ক বিটার ঘিয়ের কৌটা দেখবেন, এই যে নেসলের দুধের কৌটা দেখবেন, এগুলো আমরা বানাই। তো হঠাৎ করে আমরা দেখলাম যে তারা এসডি বসিয়ে দিয়েছে 10%। তো আমরা, আমাদের একজন শক্ত নেতা ছিল রূপালী চৌধুরী, ফিকি বার্জার, উনিদেরও একটা ক্যান ফ্যাক্টরি আছে। উনি থাকার কারণে এবং ফিকির যে অ্যাডভাইজার স্নেহাশিস, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, উনি দুজনের প্রচেষ্টায় এবং দুজনের ধার এবং ভারে আমরা এটা থেকে এখন সন্ধ্যাবেলা জানতে পেরেছি যে আমরা অব্যাহতি পেয়েছি এএসডি থেকে। এক মনে চিন্তা করছিলাম, যদি এই দুইজন রতি মহারথী না থাকতো, তাহলে আমরা যারা টিনের কৌটা বানাচ্ছিলাম তাদের অবস্থাটা মানে কি হইতো, এবং আমরা কি আসলে এনবিআর এর দোরগোড়া পর্যন্ত গিয়ে কথা বলতে পারতাম? তো গিয়ে যখন আমরা কথা বললাম উনিদের মাধ্যমে, তখন বুঝতে পারলাম একটু হুইমজিক্যাল ডিসিশন ছিল। আসলে অনেক আমাদের আমলারা, আমি যে জায়গাটা অ্যাড্রেস করতে চাই আর কি, সরকারের এই বাজেটের মধ্যে আপনি যদি বলেন, সরকারের ব্যবসা বাণিজ্য সহজ করার অনেক উদ্যোগ আছে, কর ছাড় দিয়েছে অনেক জায়গায়, প্রণোদনার কথা আসিয়েছে অনেক জায়গায়। যেমন আপনাকে একটা কথা বলি, যে আমরা শুধু সমালোচনা করব না, আমরা কিছু ভালো কথাও বলবো, আর যেখানে সমালোচনা করার দরকার সেখানে বলবো। আমাদের আগে অগ্রিম আয়কর নিত পোর্ট স্টেজে এবং সাপ্লাই স্টেজে, বলতো এটা অ্যাডভান্স ট্যাক্সেই বলতো, কিন্তু দিনের শেষে ফেরত দিত না। এখন গভর্নমেন্ট এই 11-14 দিনে বলছে বারবার যে অগ্রিম ট্যাক্স নিতে পারি, কিন্তু ফেরত দেওয়ার সুযোগ আছে।
আর অগ্রিম ট্যাক্স নেওয়ার পরিমাণটা কমানোর জন্য তারা চেষ্টা করছে, অ্যাড্রেস করতেছে পাবলিক সমস্যাগুলোকে। বন্ড নেওয়ার ক্ষেত্রে অনেক সহজ করার চেষ্টা করতেছে, ব্যবসা সহজ করার নানা রকম যে উদ্যোগগুলো, যেমন আমাদের বিভিন্ন রকম লাগে, লাইসেন্স নিতে হয়। এখন একটা ব্রেক থ্রো চেঞ্জ ওরা চিন্তা করতেছে, বাস্তবায়ন করা গেলে তো আসলেই দেশ চেঞ্জ হয়ে যাবে। যে সেটা হচ্ছে যে আমরা এই সার্টিফিকেটগুলো জোগাড় করার জন্য 21টা সার্টিফিকেট লাগে মিনিমাম। এই সার্টিফিকেটগুলো জোগাড় করতে গিয়ে আমরা যারা ব্যবসায়ী, আমরা যারা আসলে, আমি ব্যবসায়ী বলতে বোঝাচ্ছি ম্যানুফ্যাকচারার, উৎপাদন খাত যারা আছি তাদের, আমাদের আসলে খুব কষ্টে পড়ে যেতে হয় এবং দীর্ঘ সময় লাগে। তো ওই জায়গার থেকে সরকার যে লাইসেন্সিং জট কমাতে অস্থায়ী অনুমোদনের পথে সরকার একটা যুগান্তকারী পদক্ষেপ। তো তার মানে আমি দেখছি বাজেটে সরকার একটা পজিটিভ ভূমিকা নিচ্ছে, যে দেশে যেমন উনি বলছিলেন যে ছোটদের জন্য এখন ব্যাংক অ্যাকাউন্ট করা তো ইজি করে দেওয়া হচ্ছে, টিন সার্টিফিকেট লাগবে না, কিন্তু অনেক কিছু। কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে কয়েকটা challenge। ল্যান্ড ট্রান্সফারের ক্ষেত্রে একই জিনিস করা হয়েছে। আবার এই ধরেন জমি নিয়েও আমাদের ফ্যাক্টরি, আমিও একটা ফ্যাক্টরি এক্সপানশন করতেছি, তো ওই বটারল্যান্ড, তো ওখানে নানা রকম জটিলতা আটকে রয়েছে, যেটা আজম জিয়া চৌধুরীর মতো বিখ্যাত ব্যবসায়ীও এই সমস্যায় পড়েছে। উনি ইআরএফের একটা অনুষ্ঠানে গত 7-10 দিন আগে উনি নিজেও বলেছেন যে ফ্যাক্টরি করার জন্য জমি নিয়ে, জমির মিউটেশন নিয়ে, জমির রেজিস্ট্রেশন নিয়ে যদি এত লম্বা, মানে এখন আপনি যদি কারখানার নামে কোনো জমি কিনতে যান, প্রথম ডিসি থেকে নো অবজেকশন লাগবে, ইট ইজ ভেরি টাফ। দেন এইটার মিউটেশন করতে গেলে তখন আশেপাশে সরকারি জমি আছে কিনা, তাদের অবজেকশন আছে কিনা, ইত্যকার নানা রকম কতগুলো কমপ্লিকেসি তৈরি করছে। তা আজম জিয়া চৌধুরী যখন এটাকে ইআরএফের অনুষ্ঠানে এটা হাইলাইট করলো, আমরা মনে করলাম যে হ্যাঁ, আমরা যারা ছোটরাও সমস্যায় আছি, বড়রাও সমস্যা আছি। তো রাজনৈতিক সরকারের, গণতান্ত্রিক সরকারের যে সদিচ্ছা বাজেটের মধ্যে আমরা দেখলাম, এই সদিচ্ছাটা বাস্তবায়ন হবে রাজনৈতিক সরকারের স্পিরিটটা যদি প্রশাসনের লোকদের মধ্যে অনুরণিত করা যায়, তাদেরকে যদি আমি আসছি, আপনি শুনছিলেন ওনার কথা।